নরম তুলতুলে বিছানা, দুধের মতো সাদা চাদরটা আষ্টে পৃষ্ঠে সেটে আছে বিছানার সাথে। হলদেটে রঙা রোদ্দুরে বিছিয়ে আছে দুধ সাদা চাদরে। রোদ্দুরের খুব একটা তেজ নেই, নিরুত্তাপ। উন্মুক্ত কপাট দিয়ে কেমন মিষ্টি মিষ্টি এক সুঘ্রাণ কক্ষ জুড়ে বিচরণ করছে। লম্বা কেশরাশির দল অবিন্যস্ত, অস্থিতিশীল তারা মুখশ্রী জুড়ে উড়ে বেড়াচ্ছে। গভীর ঘুমে মগ্ন তিরু খানিকটা বিরক্তই হলো। চট করে ঘুম ঘুম ভাব উবে গেল। বাহির থেকে চাপা হৃষ্ট চিত্ততার কলরব। আলসেমি নিয়ে উঠে বসল ও। হাত দুটো টান টান করে আড়মোড়া কাটল। চোখ দুটো খুলে স্পষ্টত দৃষ্টিটা সম্মুখে নিক্ষেপ করতেই ঠোঁটের কোণে থাকা মৃদু হাসিটা চওড়া হলো। বক্ষ জুড়ে বইল শীতল হাওয়া। ভ্যাটিকানে আসার আজ পূর্ণরূপে একদিন পেরোলো তিরুর। সেদিন অরণ অনুমতি দিয়েছিল, নিজেই তদারকি করে ছুটাছুটি করে তিরুকে পাঠালো শেষে। আসার পথে যদিও বা খুশির বদলে অন্তরাল ভার ভার ছিল। কারণটা বোধ হয় দুর্বলতা, অরণের প্রতি তার দুর্বলতা। ভ্যাটিকানে পৌঁছে হোটেলে একটা দিন ঘুমিয়েই কেটেছে, এতটা ক্লান্ত ছিল। কান এঁটো করার শব্দ হলো। তিরু চটপট গা থেকে তুলতুলে কম্বলটা সরিয়ে ছুটল। হোটেলের একজন কর্মচারী এসেছে ব্রেকফাস্ট দিতে। ছেলেটা খাবার দিয়ে চলে যেতেই তিরু ফোন নিয়ে বসলো। অরণকে একটা কল দেয়া দরকার। একবার দুবার রিং হতেই ফোন রিসিভ হলো। কি ম্যাডাম, মনে পড়লো আমায়? ভ্যাটিকান নিশ্চয়ই অর্ধেক দেখা শেষ। পাংশুটে গলায় তিরু জবাব দিল, অর্ধেক না ছাই। ঘুমিয়েছিলাম আমি, পৌঁছেছি দুপুরে, এরপর আর হোটেল থেকে বের হইনি। অরণ ভারী অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, অদ্ভুত, তুমি যেমন এক্সাইটেড ছিলে ভেবেছি গিয়েই ব্যাগট্যাগ ফেলে ছুটবে বাহিরে। টায়ার্ড ছিলাম প্রচুর, তাই আর কি। এখন খেয়ে বের হব। আচ্ছা। তিরু হাসফাস করছে। অরণকে একটা কথা বলা দরকার, কিন্তু জড়তা সংকোচের প্রকোপে কণ্ঠনালী দিয়ে শব্দ উচ্চারিত হচ্ছে না। শেষে বহু চেষ্টা করে ম্লান কণ্ঠে বলল, আপনিও চলে আসুন না অরণ, আপনারও তো ছুটি কাটানো হয় না কখনো, এখন এলেই তো পারেন। অরণ কিঞ্চিত হাসল, বলে উঠল, পাগল, রেস্টুরেন্টে কত চাপ, তাছাড়া পাসপোর্ট ভিসা এসব কি আর এক দুদিনে হয়ে যায় নাকি মেয়ে? অপরাধ বোধে মোচড় দিয়ে উঠল অন্তঃকরণ। তিরু শূন্যে ফেলল দৃষ্টি। ভুলটা তার, দোষটাও তার। কি হতো অরণকে কথাটা আগে বললে? ছেলেটা তো খারাপ নয়, তিরুকে যথেষ্ট সম্মান করে, তার চাওয়া পাওয়া সবকিছুই পূরণ করার চেষ্টা করে, কখনো কোনো কিছুতে না বলেনি। ভারী আফসোস হলো তিরুর। অবশ্য এখন আফসোস করেও বা কি, কিছু তো আর ঠিক হওয়ার নয়। কোনো কিছু মুখে না বললেও ফোনের এপাশ থেকে অরণ কিভাবে যেন তিরুর মনের অবস্থাটা বুঝতে পারল। পরিস্থিতি স্বাভাবিক করতে সে নিম্ন কণ্ঠে শুধালো, আপসেট হওয়ার কিছু নেই তিরু, আমি সাথে নেই তো কি হয়েছে? মুহূর্তটা এনজয় করার ট্রাই করো। সব সময় সাথে কারো থাকা লাগবে বিষয়টা এমন না। একা থাকা, একা ঘোরা ফেরায় এক ধরনের আলাদা আনন্দ রয়েছে, ফিল করার চেষ্টা করো তা। তুমি একসাথে ভবিষ্যতে অনেক ঘোরাঘুরি করতে পারবো, হতে পারে খুব শীঘ্রই। আমাদের হানিমুনটাও কিন্তু এখনো হয়নি, এবং তোমাকে বড় আদর করাটাও হয়নি। আমি যে কি পরিমাণ পেইনে আছি তিরু। শেষোক্ত বাক্যদ্বয় টেনে বলল অরণ। বাকরুদ্ধ তিরু। কোথাকার কথা কোথায় টেনে নিয়ে গেল এই ছেলে। আশ্চর্য, তড়িঘড়ি করে কল কেটে দিল। বুকে হাত রেখে শ্বাস টানছে। আপন মনে সে স্বগতোক্তি করল, অরণটা দিনকে দিন অশ্লীল হয়ে যাচ্ছে। ঠিক কথার কি শ্রী আল্লাহ মাবুদ। পৃথিবীর সব থেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি, বলা বাহুল্য ঢাকা শহরের থেকেও ৬০০ গুণ ছোট এই দেশ। মাত্র ১২১ একর জায়গা নিয়ে এই ছোট্ট দেশটির উৎপত্তি। এই দেশ ইতালির রোমের মাঝে অবস্থিত স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। এই দেশের জনসংখ্যা মাত্র ৮০৬, কিন্তু গড়ে প্রায় ২৫,০০০ মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসে। তিরুর ইচ্ছে ছিল ঘোরাঘুরির এই যাত্রাটা শুরু করবে এই ছোট্ট দেশটার মাধ্যমেই। ভ্যাটিকানে সে কেবলমাত্র ২ দিন থাকবে, এরপর রোম শহরটা ঘুরে দেখেই ফিরবে প্যারিস। সকালের নাস্তা শেষ করে তিরু চটপট বের হলো।
উদ্দেশ্য সেন্ট পিটারের ব্যাসিলিকা। পৃথিবীর সবথেকে বড় চার্চ হিসেবে এটিকে গণ্য করা হয়। পৌঁছাতে কিয়ৎক্ষণ লাগলো তার। চার্চে প্রবেশের পর ঘুরে ফিরে সবটা দেখতে লাগলো বিমুগ্ধ নয়নে। চার্চের দেয়ালে কারুকাজ করা, চার্চের সিলিং গোল্ড প্লেটের কাজ করা, আশপাশের বেশ কিছু স্ট্যাচু রয়েছে। চার্চ ঘুরে দেখতে বেশ খানিকক্ষণ লাগলো তিরুর। পুরোটা দেখা শেষ হলে চটজলদি বেরিয়ে এলো। বেলা পড়েছে। আশপাশের আরো কিছু জায়গা দেখে হাঁটতে হাঁটতেই হোটেলে ফেরার সিদ্ধান্ত নিল ও। ভ্যাটিকান সিটি খুব ছোট্ট দেশ হওয়ার দরুন দেখার মতো জায়গার খুব অভাব। তবে কিছু জায়গা রয়েছে যেগুলো আকর্ষণীয় হলেও সেখানে প্রবেশের অনুমতি নেই জনসাধারণের কিংবা পর্যটকদের। কেবলমাত্র সেখানে কাজ করলে কিংবা কোনো দেশের প্রধানমন্ত্রী হলে স্পেশাল ইনভাইটেশনের মাধ্যমে ভেতরে যাওয়া যায়। তিরু তার হলিডের প্ল্যান এভাবেই তৈরি করতে চাচ্ছিল যাতে একসাথে অন্তত পক্ষে দুটো দেশ দেখা হয় তার। অবশ্য এটা অন্যান্য হলিডেতে সম্ভব নয়, কারণ ভ্যাটিকান সিটির মতো এত ছোট দেশ আর নেই। হোটেলে সবেমাত্র ফিরেছে তিরু। মায়ের সাথে কথা বলে দেহ এলিয়ে দেয় বিছানায়। অরণের সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। ছেলেটার মিষ্টি কণ্ঠ শ্রবণ করার জন্য মন আকুপাকু করছে, কিন্তু সকালের ওই ঘটনা মনে পড়তেই নিজ ইচ্ছেকে দমন করলো সে। অরণ পাল্টা কল না দেয়া অবধি সে তাকে ফোন করবে না, কিছুতেই না। এয়ারপোর্ট জুড়ে বহু মানুষের পদচারণ, কলরবে মুখরিত চারিপাশ, সকলে ভারী ব্যস্ত। কারো দিকে কারো তাকানোর সময় নেই। যে যার মতো লম্বা পা ফেলে এগোচ্ছে নিজ গন্তব্যে। তাদের মাঝে কেবল জড় পদার্থের ন্যায় দাঁড়িয়ে আছে একটিমাত্র মানুষ, তিরু। এত এত মানুষের ভিড়ে তার কেমন যেন অসহায় অনুভূত হচ্ছে। অস্বস্তিতে গাঢ় হয়ে রয়েছে মন প্রাণ। অস্থির চঞ্চল আখি জোড়া স্থির নেই। আশপাশে ঘন ঘন দৃষ্টি ফেলে খুঁজছে কাউকে। উফ, মহা যন্ত্রণা তো। এত দেরি কেন করছে মানুষটা? সে কি জানে না বেপরোয়া তিরুর মনের বেহাল দশা? আরো একবার চিরপরিচিত নাম্বারটাতে কল দিল সে। টোন বেজে উঠল আশেপাশেই। ফোন হতে দৃষ্টি হটানোর পরপরই তার চোখ দুটোর সামনে ভেসে উঠল কাঙ্ক্ষিত মুখবয়ব। বাদামি বর্ণের শার্টটা আষ্টে পৃষ্ঠে প্রগাঢ়ভাবে লেপ্টে আছে ছেলেটার দেহে। ঘর্মাক্ত দেহ, সিক্ত কেশ লেপ্টে রয়েছে কপালে। পা বাড়ালো তিরু। দাঁড়ালো মানুষটার সামনে, কণ্ঠে অভিমান মিশিয়ে শুধালো, এত দেরি হলো কেন অরণ? বড্ড চিন্তিত দেখাচ্ছে অরণকে। কপালে সারি সারি ভাঁজ বিচলিত কণ্ঠে ও বলে উঠল, ব্যাপার কি বলো তো? তুমি এখানে কিভাবে? কি ঘুমিয়েছিলাম আর ফোন দিয়ে বললে প্যারিসে এসেছো? জানো কতটা স্ট্রাগল করে আসতে হয়েছে? গাড়িতে তেল নেই, অর্ধেক পথে গাড়ি ফেলে ছুটে এসেছি, সাথে টাকাও ছিল না। এমন পাগলামন মানে কি তিরু? তুমি ঠিক আছো? তিরু নির্লিপ্ত কণ্ঠে বলল, ঠিক আছি, ফিরে আসতে ইচ্ছে হলো তাই চলে এলাম। অরণ ভ্রু কুঁচকাল। তোমার তো আরো 2 দিন পর ফেরার কথা। আগেই ফিরলাম, ইচ্ছে হলো তাই। কেন, কোনো সমস্যা? বিচলিত ভাবটা কেটে গেল। মুখবয়বে এটে সেটে থাকা চিন্তার রেশ এখন উধাও। নড়ে চড়ে দাঁড়িয়ে কণ্ঠে গাম্ভীর্যতা টানল অরণ, বলল, আসবে, ইটস ওকে। আগে থেকে ইনফর্ম করা উচিত ছিল না তোমার? তার উপর ফোন দিয়ে এমনভাবে কথা বললে আমি ভেবেই নিয়েছিলাম তোমার কোনো বিপদ হয়েছে। অযথাই আমাকে চিন্তায় ফেলে জ্বালানো বন্ধ করবে তিরু। প্রতিউত্তর করল না তিরু। মৃদু হেসে তাকিয়ে রইল। বিরক্তি হতাশা দুটোই ঘিরে ধরে অরণকে। সে হাসার মতো কি বা বলল। এখানে হাসার দরকারটা কি? তিরুর হাত থেকে ছো মেরে ব্যাগ দুটো নিয়ে পা চালালো দ্রুত। রুষ্টটা ছেপে রয়েছে তার মুখশ্রীতে। অরণের রাগ দেখে তিরু পুনরায় হাসল। ছেলেটা তাকে নিয়ে একটু বেশি চিন্তা করে কি? উহু, এ সময় চিন্তা করাটা স্বাভাবিক। কাল অনেকক্ষণ যাবৎ তাকে ফোনে পায়নি, আর সকালবেলা হুট করেও কল দিয়ে বসলো সে প্যারিসে। এয়ারপোর্টে অপেক্ষারত। চিন্তা হওয়ারই কথা। গাড়ি মাঝ রাস্তায় আসতেই তিরু হঠাৎ বেঁকে বসে বলে উঠল, বাসায় পরে যাই, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। অরণ তার দৃষ্টি এলিয়ে রেখেছিল বাহিরে। তিরুর কণ্ঠ শ্রবণ মাত্রই তার পানে তাকালো। আশেপাশটায় একবার চোখ বুলিয়ে বলল,
সামনেই তো আমার রেস্টুরেন্ট, ওখান থেকে খেও। রেস্টুরেন্টের সামনে আসার পর গাড়ি থেকে নামলো দুজন। ভাড়া মিটিয়ে দেয় তিরু। অরণ যদিও বা ইতস্তত বোধ করছিল, বারংবার বলছিল রেস্টুরেন্ট থেকে টাকা এনে ভাড়া মিটিয়ে দিচ্ছি, কিন্তু তিরু সোনার পাত্রী হলে তো। ব্যাগ দুটো হাতে নিয়ে ওরা সামনে এগোলো। অরণের রেস্টুরেন্টটা 3 তলা। ফার্স্ট ফ্লোর শুধুমাত্র কফি কর্নার, সেকেন্ড ফ্লোর ফুড কর্নার এবং থার্ড ফ্লোরে যাবতীয় মালামাল রাখার পাশাপাশি রয়েছে 2টো রুম। একটি রুম যেখান হতে পুরো রেস্টুরেন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বসানো সিসিটিভি ফুটেজের জন্য তৈরি করা কন্ট্রোল রুম। দ্বিতীয় বিশাল আলিশান রুমটা তৈরি করা হয়েছে অরণের জন্য। সেখানে বসেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে সে। লিফটে করে অরণ তিরুকে নিজের কেবিন রুমটাতেই নিয়ে এলো। তাদের সাথে রয়েছে আরও দুজন। ওই দুজন মূলত ওয়েটার, এখানকার এক ভার্সিটিতে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি এখানে পার্ট টাইম জব করে ওরা। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে ব্যাগ দুটো নির্দিষ্ট স্থানে রেখে খাবারের অর্ডার নিয়ে ওরা দুজন চলে গেল। তিরু গিয়ে বসলো সোফায়, ক্লান্ত গলায় আদেশ করলো, এসি অন করুন জলদি। থাই গ্লাস টেনে দিয়ে অরণ এসি অন করে। হাত থেকে রিমোটটা পাশে ফেলে গিয়ে বসে তিরুর নিকটে, অতঃপর শুধায়, এভাবে হুট করে চলে আসার কারণটা স্পষ্ট তো বললে না কিন্তু তিরু। চলো তিরু। ডাগর ডাগর চোখ দুটো দিয়ে অরণকে একবার আপাদমস্তক দেখে নিল তিরু। একবার আপাদমস্তক দেখে নিল, পরপর মদে নিল চক্ষু জোড়া। জ্বালা করছে চোখ দুটো। তপ্ত শ্বাস ফেলে ও স্বগতোক্তি করল, আপনাকে কিভাবে বোঝাই আমার হুট করে ফিরে আসার কারণটা একমাত্র আপনি। আমায় বড্ড জ্বালাচ্ছিলেন আপনি, জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে ফেলেছেন। অতিষ্ঠ হয়ে তাই তো আবার ফিরে আসা আপনার তরে। রোমে তিরু ছিল 3 দিন। ঘুরে ফিরে দিন কাটছিল তার। তবে এতদিনের পূরণ হওয়া স্বপ্নের জন্য যে অনুভূতিটা তার প্রথমবার তৈরি হয়েছিল তা উবে গেছে অরণকে ছেড়ে আসার পরদিনই। বিষয়টা উপলব্ধি করেছে তিরু দেরিতে। ঘুরে ফিরে যখন ক্লান্ত শ্রান্ত দেহটা নিয়ে হোটেলে ফিরে আসতো, ভীষণ ক্লান্ত চোখ দুটি যখন একটুখানি ঘুমোতে চাইতো, ঠিক তখনই অরণটা এসে জ্বালাতন করত। তিরুকে ঘুমোতে দিত না। ঠিকমতো ঘুম না হওয়ার দরুন বেহাল দশা ছিল তার। অতঃপর সে উপলব্ধি করল, এই যে ছিমছাম গরনের সুঠাম দেহের পুরুষটা, একে ছাড়া তার জীবন অচল। সে একদম ভেঙে পড়বে অরণের ছায়াটা যদি তার আশপাশ হতে সরে যায়। তিরুর উত্তর না পেয়ে ওকে আর ঘাটালো না অরণ। চুপচাপ উঠে গেল। থাক না মেয়েটা তার মতো, ফিরে এসেছে তারই তো ভালো। এই যে এই কয়েকটা দিন সে প্রাণহীন শুষ্ক বৃক্ষের মতো ছিল, এবার তার জীবনের প্রাণ নিজে এসে দুয়ারে কড়া নেড়েছে, এটাই তো যথেষ্ট নাকি? খাওয়া দাওয়া শেষ করে তিরু প্রায় ঘন্টাখানেকের মতো ওখানে বসে থাকতে হলো। অরণ কাজে ব্যস্ত ছিল, বাড়ি ফেরার সুযোগ নেই। তাকে অবশ্য বলেছিল বাড়ি চলে যেতে, কিন্তু তিরু শুনলে তো? একসাথে ফিরবে বলেছে, ওইটাই তার শেষ কথা। অন্তিক গাড়ি নিয়ে এসেছে। নিচে নামার পর অন্তিক হাসি মুখে এগিয়ে এলো। তিরুকে দেখা মাত্র চটপট জিজ্ঞেস করলো, ভালো আছেন ভাবি? কতদিন পর দেখলাম, সুস্থ আছেন তো? তিরু নম্র গলায় জবাব দিল, ভালো আছি অন্তিক, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাবি। আলাপচারিতা শেষ করে ওরা গাড়িতে উঠে বসলো। পৌঁছাতে বেশ খানিকক্ষণ সময় লাগলো। বাড়ি থেকে এই রেস্টুরেন্টের দূরত্ব বেশ ভালোই। রাত হয়েছে। বাড়ি ফিরে প্রিয়র সাথে কিছুক্ষণ কথা বলে তিরু উপরে এলো। অরণ তখন পোশাক পাল্টে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তিরুকে দর্শন করার পর শুধালো, ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। জি। তিরু হাতে পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তড়িঘড়ি করে শাওয়ার নিয়ে বেরোতে দেখলো রুম অন্ধকার, অর্থাৎ অরণ ঘুমে কুপোকাত। হাতের তোয়ালে নির্দিষ্ট স্থানে রেখে বিছানায় গেল সে। বাহির হতে আসা রশ্মিতে অরণের ঘুমন্ত মুখশ্রী স্পষ্টত দেখা যাচ্ছে। আচানক কি যেন হলো তিরুর। নিয়ন্ত্রণ হারিয়ে সে টপাটপ অরণের গালে চুমু দিয়ে বসল। ততক্ষণে চোখ খুলে নিয়েছে অরণ। দৃষ্টিতে তার বিভ্রণ। আকাশসম লজ্জা সংকোচ নিয়ে তিরু দূরে যেতে নেবে, তৎক্ষণাৎ তাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল অরণ। কানের কাছে ফিসফিস করে মিহি কণ্ঠে শুধায়, আজ অন্তত দূরে যেও না তিরু, আই নিড ইউ। আমার আর ধৈর্যের পরীক্ষা নিও না। লাজুক তিরু
দূরে গেল না, বাধা দিল না অরণকে। লতা পাতার ন্যায় জড়িয়ে রইল অরণের সাথে।